গল্প মেঘবরণ কন্যা। লেখিকা সুরমা আফরিন। আমি মনে হয় একমাত্র মেয়ে যে 5 বছর রিলেশন করার পর নিজেই নিজের প্রিন্সকে বিয়ে করতে অস্বীকার করলাম। আর এই 5-6 বছর মন থেকে একজনকে ভালোবাসা সত্ত্বেও যখন সেই মানুষটাকে বিয়ে করতে অস্বীকার করলাম, তখন নিজের ফ্যামিলির প্রত্যেকটা লোক খেপে উঠল। আমাকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য আমার ফ্যামিলি সব রকম কৌশল অবলম্বন করলো। যখন দেখলো আমাকে কোনোভাবেই তারা রাজি করাতে পারছে না, তখন তারা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করলো। তাতেও যখন কাজ হলো না, তখন তারা আমার সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করলো। আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বাধ্য করলো। মা, বাবা, ভাই বোন থাকার সত্ত্বেও আজ আমার কেউ নেই। আমি একা। লোকের কাছে নিজের পরিবারের পরিচয়টা দিতে পারি না। ফ্যামিলিতে সবাই থাকার পরও আমাকে বলতে হয় আমার কেউ নেই, আমি একা। আমি বেঁচে থাকার সত্ত্বেও আমার বাবা মা বলে আমার মেয়েটা মরে গেছে। এটা শুনতে যে কত কষ্ট হয়, সেটা আমার মন শুধু জানে। আমার মতো এমন কপালওয়ালা আর কে আছে এই পৃথিবীতে? কথাগুলো বলেই মুচকি হাসল মিহি। এ হাসি কোনো সুখের হাসি নয়, হাসিটার পেছনে লুকিয়ে আছে অনেক স্মৃতি, দুঃখ আর ভালোবাসা। মিহির চোখ জলে ভরে এলো। এখন যদি চোখের পাতা এক করে তাহলেই চোখ থেকে টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হবে। মিহি মাথা নিচের দিকে দিয়ে মাটির দিকে চেয়ে রইল। জেনি বুঝতে পারছে মিহির কষ্টটা। মিহি হাত দুটো মুঠো করে নিজের সাথে যুদ্ধ করছে। নিজেকে শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। মেয়েটার সোনার জীবন লোহায় পরিণত হলো। জেনি মিহির মুঠো করা হাতের উপর হাত রেখে বলল, কুল, মানুষের দুঃখ সব সময় থাকে না, তোরও থাকবে না। তুই দেখবি একদিন তোর নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হবে। শকুল। জেনির কথায় মিহি আবার মলিন হাসি দিয়ে বলল, আই অ্যাম ওকে। আমাকে এখন উঠতে হবে। বাসায় আমার মেয়ে একা, ও আমার অপেক্ষায় আছে। মিহির কথা শেষ করে উঠে দাঁড়ালো। জেনি আবার মিহির হাত ধরল। মিহি পেছনে ফিরে জেনির দিকে তাকালে জেনি বলে, 2 মিনিট বসো। কিছুই তো কথা বললাম না। জেনির কথা শুনে মিহি আবার চেয়ার টেনে বসে বলে, কি বলবি বল। আমাকে যেতে হবে। আমার মেয়েটা আমার অপেক্ষায় বসে থাকবে। আমি না যাওয়া পর্যন্ত খাবে না। মিহির কথা শুনে জেনি বলল, তোর মেয়ে, এখনো যথেষ্ট সময় আছে। নিজেকে নিয়ে ভেবে দেখতে পারিস। ভাবার মতো টাইম আমার নেই। আর এখন নতুন করে কি ভাববো? যদি ভাবার হতো তাহলে তো আরো আগেই ভাবতাম। মাহমুদকে ফিরিয়ে দিতাম না। ওকে তো অনেক ভালোবাসতাম। যা হোক, এই টপিক নিয়ে আমি নতুন করে আলোচনা করতে চাইছি না। মিহির কথায় জেনি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর বলল, ওকে। তবে অনেকদিন পর তোর সাথে দেখা হয়ে আমার বেশ ভালো লাগছে। তা হঠাৎ এদিকে আসলি কি মনে করে? জবের জন্য ইন্টারভিউ দিয়ে আসলাম। এখানে? হুম। কোথায়? অন্তরাল স্কয়ার। ওয়াও, অন্তরাল স্কয়ার খুব নামকরা সব। আমি কয়েকবার এখানে ট্রাই করেছিলাম, বার পাইনি। তো তোর ইন্টারভিউ কেমন হলো? আর আগে যে জবটা করতি, আগেরটা স্যালারি খুবই কম। আমার মেয়ে বড় হচ্ছে, ওর খরচ বাড়ছে। এখন তো সেভিং করা উচিত। কয়দিন পর ওকে স্কুলে ভর্তি করতে হবে। তাই নিউ জব খুঁজছিলাম। তখন হঠাৎ এক কলিগ এটার কথা বলল। আর ইন্টারভিউ ভালো হয়েছে, জয়েনিং লেটার দিয়ে দিছে। 1 তারিখ জয়েন করতে হবে। কোন পোস্টে? সেলার। হোয়াট? তুই সামান্য সেলারের কাজ করবি? তোর তো এর চেয়ে অনেক বেশি যোগ্যতা। আই থিঙ্ক তুই এর থেকে ভালো কিছু রিজার্ভ করিস। জেনির কথায় মিহি আবার হাসল। মিহির হাসিতে এবার জেনি বিরক্তিবোধ করল। জেনি বলল, আমি হাসার মতো কি বললাম? তেমন কিছু না। তবে আমার কেন জানি হাসি পেল। আসলে মানুষ চায় অনেক কিছু, সব কিছু কি একজন পায়? এবার জেনি ভ্রু কোঁচকাল। মিহি মুখে হাসি এনে বলল, মহান আল্লাহ তাআলা কাউকে নিরাশ করেন না। মানুষের সব চাওয়া তিনি পূরণ করেন। তবে তার জন্য পরিশ্রম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমিও একদিন মনের মতো কিছু পাবো।
তার জন্য আমি শূন্য থেকে নিজেকে ইমপ্রুভ করছি। তাছাড়া জবটা আমার দরকার। এই জবটা করে যে স্যালারি পাবো আমার জন্য যথেষ্ট, তাই নিচ্ছি। এবার একটা কথা বল, তুই কি এখানেই থাকিস? অন্তরাল স্কয়ারের উত্তর দিকে হেঁটে গেলে 5 মিনিটের পথ, WB ফ্ল্যাটের 3 তলায়। আমাকে একটা হেল্প করতে পারবি? কি রকম হেল্প? এখানে আশেপাশে আমার একটা বাসার দরকার ছিল। আসলে আমার লাঞ্চে 1 ঘন্টা ব্রেক আছে। আমি এই সময়টা বাসায় গিয়ে আমার মেয়ের সাথে সময়টা কাটালাম। এতে আমার উপকার হবে। মেয়েকেও যথেষ্ট সময় দিতে পারবো, কাজটাও করতে পারবো। আমার পাশের ফ্ল্যাটে দেয়ালে দেখলাম লিফলেট টানানো। 2টো রুম খালি আছে। বাসাটাও বেশ সুন্দর। হাইফাই রুম, অ্যাডজাস্ট বাথরুম। তবে ভাড়াটা মনে হয় একটু বেশি। প্রবলেম নেই, তোর কি এখন একটু সময় হবে? আমি তো এখন ফ্রি আছি। বাসায় যাচ্ছিলাম, মাঝখানে তোর সাথে দেখা হয়ে গেল। কেন, সময় থাকলে কি করবি? তোকে নিয়ে বাসাটা দেখে কথা বলতাম। আমি থাকি গাজীপুর। এখন গাজীপুর থেকে তো এখানে এসে কাজ করা পসিবল নয়। ঠিক আছে, চল। মিহি আর জেনি দুজনেই উঠল। ফুটপাতের রাস্তা ধরে দুজনে হাঁটছে। দুজনেই চুপ। জেনি নীরবতা ভেঙে বলল, সেদিন আন্টির সঙ্গে দেখা হয়েছিল। জেনির কথা শুনে মিহি চমকে ওঠে। সে দাঁড়িয়ে যায়। মিহিকে দাঁড়াতে দেখে জেনিও দাঁড়ায়। মিহি জেনির দিকে চেয়ে বলে, আম্মু কেমন আছে? তোর কথা আমাকে জিজ্ঞেস করছিল। তুই কেমন আছিস? কোথায় আছিস? কিন্তু তোর সাথে তো আমার যোগাযোগ ছিল না, তাই আন্টিকে কোনো ইনফরমেশন দিতে পারিনি। আন্টি তো খুব কান্না করে দিয়েছিল। জেনির কথা শুনে মিহির কলিজায় ব্যথা লাগলো। কত সুখের দিন ছেড়ে চলে এসেছে সে। কতই না আনন্দের ছিল সেই দিনগুলো। কে জানতো তার জীবনে এমন একটা দিন আসবে। মিহিকে চুপ থাকতে দেখে জেনি বলল, তুই কিন্তু নিজের বাসায় ফিরে যেতে পারিস। আন্টি আঙ্কেল তোকে এখনো মিস করে। তোকে খুব ভালোবাসে। তুই কিন্তু আবার একটা সুন্দর জীবন পেতে পারিস। ফিরে যা নিজের বাবা মায়ের কাছে। জেনির কথায় মিহি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানিস, আমার মেয়েটা খুব কিউট। আমাকে দেখলেই মাম্মাম বলে কোলে ঝাঁপিয়ে পড়ে। আমার গলা জড়িয়ে ধরে মুখে একের পর এক চুমু খায়। ময়না পাখির মতো মধুর কণ্ঠে কথা বলে। তার মুখে যেন পৃথিবীর সমস্ত মায়া। সারাদিনের ক্লান্তির পর যখন ওর মুখটা দেখি, নিমিষে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। ওকে বুকে নিলে আমার সমস্ত পৃথিবীটা সুখে সুখে খেলা করে। ওর চেয়ে দামি আমার কাছে আর কিছুই নেই। তুই যদি ওর সাথে একবার কথা বলিস, তুই নিজেও পাগল হয়ে যাবি। তোর ইচ্ছে করবে ওকে বুকে নিয়ে কয়েক জনম পার করে দিতে। আমারও তাই ইচ্ছে করে। আমি অনেক সুখে আছি রে। আমি পৃথিবীর সমস্ত মানুষ ছাড়তে পারলেও আমার মেয়েকে ছাড়তে পারবো না। মিহির কথা শুনে জেনি আর কিছুই বলল না। জেনি খুব ভালো করেই জানে মিহিকে বোঝানোর সাধ্য তার নেই, তাই অযথা বলে লাভ নেই। কিছুক্ষণ হাঁটার পর তারা তাদের গন্তব্যে পৌঁছায়। মিহি জেনিকে নিয়ে বাসাটা দেখে। বাসাটা সত্যি সুন্দর, কিন্তু অনেকটা বেশি। তবে রুমে সব রকম ফার্নিচার আছে। আগের ভাড়াটেরা সব রেখে গেছে, তাই কষ্ট করে গাজীপুর থেকে এখানে ফার্নিচার আনতে হবে না। মিহি মালিকের সাথে কথা বলে বাসাটা কনফার্ম করে ফেলে। তাছাড়া আশেপাশে সে কিছু চিনেও না। বাসা খালি আছে এমন ইনফরমেশনও তার কাছে নেই, তাই আপাতত এটা নেওয়া যাক। পরবর্তীতে যদি কম টাকায় কোনো বাসা পাওয়া যায়, তখন বাসা না হয় চেঞ্জ করে নিবে। বাসার সবকিছু কমপ্লিট করে মিহি জেমিকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। রাস্তায় দুজনেই হাঁটছে। দুজনেই কিছু সময়ের জন্য চুপ হয়ে গেল। নীরবতা ভেঙে মিহি বলে, তোর কি খবর? কিভাবে আছিস? বিয়ে করেছিস নাকি এখনো আগের মতোই আছিস? না, বিয়ে করেছি। মেয়ে হয়ে জন্ম নিয়েছি। চাইলেও নিজের মতো থাকা যায় না। ওয়াও, ভালো করেছিস। তা আদনান ভাইয়া কেমন আছে? মিহির কথা শুনে জেমির মুখটা কালো হয়ে যায়। জেমি মাটির দিকে তাকিয়ে বলে, আমি আদনানকে বিয়ে করিনি। জেমির কথায় মিহি বেশ অবাক হয়। মিহি বলে, তাহলে কাকে বিয়ে করেছিস?
আর তুই না আদনান ভাইয়াকে মিহিকে শেষ করতে না দিয়েই জেমি বলে, আসলে আদনানের বাবা মায়ের আমাকে পছন্দ হয়নি, আর আদনানও তার বাবা মাকে ছাড়া কিছু করতে পারবে না। এ নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। অবশেষে আদনান তার বাবা মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে। তখন আমিও মেন্টালি ভাবে খুবই ভেঙে পড়েছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম আর বিয়ে করব না, কিন্তু অবশেষে বাবা মায়ের চাপে পড়ে বিয়েটা করতে হলো। জানিস, দীপু খুবই ভালো ছেলে। প্রথমে তো আমার ওকে মেনে নিতে কষ্ট হচ্ছিল। আমি ওকে আদনানের কথা বলেছিলাম, তখন ও আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে। দীপু বাহিরে থাকে, ইতালিতে, আর আমি এখানে। খুবই ইচ্ছে দেশে থেকে কিছু করব, তাই ওর সাথে বাহিরে সেটেল হওয়ার কথা ভাবিনি। ও অনেকবার বললেও আমি রাজি হয়নি। দেশের বাহিরে একটা জীবন আছে এমনটা আমি কল্পনাও করতে পারি না। ওর ফ্যামিলিরও সবাই ওখানে থাকে, তাই দীপু এখানে সেটেল হওয়ার কথা চিন্তা করে না। তবে ও প্রতি বছরই দেশে আসে, মাস তিনেক থেকে আবার চলে যায়। আমিও চেষ্টা করছি এখানে থেকে কিছু একটা করার। আপাতত একটা মাল্টিন্যাশনালে কাজ করছি, আরো ভালো কিছুর জন্য ট্রাই করছি। দেখা যাক কি হয়। এই তো আমার লাইফ। বাহ, তাহলে তুই ভালোই আছিস মনে হচ্ছে। হুম, আলহামদুলিল্লাহ, এখন আমি ভালোই আছি। তাছাড়া যেখানে দীপুর মতো হাজবেন্ড পাশে আছে সেখানে ভালো না থাকারও কারণ দেখি না। গুড, এখন ভালো থাকাটাই আর যা সবাই পারে না। এখন চল আমার ফ্ল্যাটে যাই। এই বিল্ডিং এর পরের বিল্ডিংটায় আমি থাকি। আজ নয়, এমনিতেই অনেক লেট করে ফেললাম। আমাকে এখন বাসায় যেতে হবে। তবে আমি এখন থেকে তোকে অনেক ডিস্টার্ব করব। ঘুম সে তো আমি দেখতেই পারছি। 3-4 বছর ধরে একবার একটা কলও করলি না, একটা বার মনেও করিসনি। তখন দূরে ছিলাম। তাছাড়া আমি তখন কাউকে ডিস্টার্ব করতে চাইনি। এখন কাছে আসছি, এখন প্রচুর ডিস্টার্ব করব। আচ্ছা করিস। এখন চল তো আমার বিল্ডিং এ যাই। আজ হবে না, তবে এবার তুই নিশ্চিন্ত থাক। আমি তোর ফ্ল্যাটে যাব। এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, তবে যা। জেমির থেকে বিদায় নিয়ে মিহি একটু এগিয়ে গেল, কিন্তু কিছু একটা মনে হতেই আবার থেমে গেল। পিছন ফিরে তাকিয়ে দেখে জেমিও এগিয়ে যাচ্ছে। মিহি জেমিকে পেছনে থেকে জেমিকে ডাকলো। সাথে সাথে জেমি পেছনে ফিরে তাকালো। মিহি একটু এগিয়ে এসে বলল, আমার বাসায় কাউকে প্লিজ বলবি না আমি এখানে থাকি। আমি চাই না পুরনো স্মৃতিগুলো আবার সামনে আসুক, আবার কেউ কষ্ট পাক। মিহির কথায় জেমি হালকা একটু হেসে বলল, কেউ জানবে না, তুই নিশ্চিন্ত থাক। এবার মিহি বেশ স্বস্তি পেল। সেও হালকা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, ওকে আসি। হুম। মিহির বাসায় ফিরতে অনেকটা লেট হয়ে গেল। বাচ্চা মেয়েটা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করবে। বিষয়টা মাথায় আসতেই মিহি অস্থির হয়ে যায়। আজকে লাঞ্চের টাইমে বাসায় যাওয়া হয়নি। একটাবার কল করেও মেয়েটার সাথে কথা বলেনি। নিশ্চয় মেয়েটা অভিমান করেছে। দুপুরে হয়তো কিছু খায়নি। মিহি বাসায় এসে কলিং বেলে একবার চাপ দিতেই কাজের মেয়ে কুসুম এসে দরজা খুলে দেয়। মিহি অস্থির হয়ে বলে, হিয়া কোথায়? হিয়ামনি ঘুমাইছে। আইজকা আপনি দুপুরে আইলেন না বইলে হিয়ামনি কিছু খায়নি। খেতো কানতে কানতে ঘুমাইল। আমি কত কি কইলাম, খেতো আমার একটা কথা শুনে নাই। কুসুমের কথা শেষ হতেই মিহি দৌড়ে নিজের রুমে ঢুকে বিছানায় টেডিবিয়ারটা জড়িয়ে ধরে হিয়া ঘুমাচ্ছে। ফুলের মতো নিষ্পাপ একটা পুতুল। ফর্সা মুখে এলোমেলো চুলগুলো কপালের উপর পড়ে আছে। কি মায়াবী এই মুখটা, দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। মিহির রুমের চারদিকে নজর দিতেই দেখে রুমের জিনিসগুলো অগোছালো। নিশ্চয় হিয়া এলোমেলো করেছে। মেয়েটা অনেকটা জেদি, রাগ উঠলে জিনিস এলোমেলো করে ফেলে। তবে মিহির সাথে থাকলে হিয়া কখনো অবাধ্য হয় না। মিহিকে কাছে না পেলেই মেয়েটা কষ্ট পায়, তখনই সে এমনটা করে। মিহি গিয়ে বিছানায় হিয়ার পাশে বসে হিয়ার কপাল থেকে চুলগুলো সরিয়ে হিয়ার কপালে একটা চুমু এঁকে দিয়ে বলে, সরি মাম্মাম, আর কখনো এত লেট করব না।
আমার মাম্মামটাকে আজকে এতগুলা কষ্ট দিয়ে ফেলেছি। সরি সরি সোনা। মিহি ঘুমন্ত হিয়াকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। সাথে সাথে হিয়া চোখ খুলে তাকায়। চোখের সামনে নিজের মাম্মামকে দেখে হিয়ামনি কিলকিল করে হেসে দিয়ে মিহিকে জড়িয়ে ধরে। মিহিও হিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। হিয়া মায়া মাখানো কণ্ঠে বলে, মাম্মাম তুমি এতক্ষণ কোথায় ছিলে? জানো আমি তোমাকে কত মিস করছিলাম। তোমার জন্য আমার কত কান্না আসছিল। মেয়ের কথা শুনে মিহির চোখ জলে ভরে ওঠে। মিহির আবারও হিয়ার কপালে চুমু এঁকে দিয়ে বলে, সরি আমার সোনাটা। মাম্মামের আজকে কাজ ছিল তাই তো আসতে লেট হয়ে গেল। তুমি দুপুরে খাওনি কেন? তুমি আসনি তাই আমি খাইনি। জানো না তুমি না খাইয়ে দিলে আমার খেতে ইচ্ছে করে না। মাম্মামের খুব ইম্পর্ট্যান্ট কাজ ছিল তো সোনা। তুমি এমন করলে মাম্মামের কষ্ট হয় জানো না তুমি। নেক্সট টাইম আমি যদি কখনো আসতে না পারি তাহলে তুমি আন্টির হাতে খেয়ে নিবা। মনে থাকবে। মিহির কথায় হিয়া মাথা নাড়িয়ে সায় দিলে মিহি বলে, গুড। এই তো আমার সোনাটা। বলে মিহি আবারও হিয়ার কপালে চুমু খায়। মিহি বলে, চলো এখন খাবে। ইস, মুখটা ছোট হয়ে গেছে আমার বাবুইটা। মিহি হিয়াকে কোলে করে নিয়ে যায় ডাইনিংয়ে। মিহি নিজ হাতে হিয়াকে খাইয়ে দেয়। হিয়াও বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। নতুন বাসায় সবকিছু গুছিয়ে নিতে সময় লাগেনি মিহির। বাড়িওয়ালা এবং প্রিয় বান্ধবীর সহায়তায় মিহি সবকিছু গুছিয়ে নিয়েছে। যদিও নতুন বাসায় তেমন কিছুই আনেনি সে। শুধু কাপড় চোপড় আর কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস এনেছে। মিহির ভয় ছিল একদম নতুন একটা জায়গায় হিয়া মানিয়ে নিতে পারবে কিনা সেটা নিয়ে। কিন্তু এখানে আসার পর হিয়ার কোনো রকম প্রবলেম হয়নি। বরং সে আগের মতোই নর্মাল। হিয়ার এমন বিহেভে মিহি বেশ শান্তি পেল। এর জন্যই মিহির এখনো বেঁচে থাকা। এর জন্যই এত সংগ্রাম। এই একটা মেয়ের জন্যই নিজের ফ্যামিলি ছেড়ে এত দূরে চলে আসা। তবে এত কিছুর পরও মিহির মনে সামান্যতম কষ্ট নেই। বরং শান্তি আছে, সুখ আছে। হিয়ার মুখটা চোখের সামনে ভেসে উঠতেই মিহির সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে মুছে চলে যায়। জেমি হিয়াকে দেখে মুগ্ধ হয়। সত্যি মেয়েটা অসাধারণ, মায়াবী। ঠিক যেন একটা পুতুলের মতো। তোতা পাখির মতো কথা বলে, কণ্ঠে মায়া জড়ানো। তার সদ্য ফুটন্ত আদো আদো কথায় মন প্রাণ মাতাল হয়ে যায়। কোনো মানুষের পক্ষে এর থেকে মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। মিহিও পারেনি। এমন ফুটফুটে একটা বাচ্চাকে যে কোনো মানুষের সব সময় কাছে পেতে ইচ্ছে করবে। ইচ্ছে করবে ওকে বুকে নিয়ে আগলে রাখি। জেমিও খুব লোভ লাগছে। হিয়াকে বুকে জড়িয়ে আদর করার লোভ। জেমি সোফায় বসে আছে। তার একপাশে হিয়া খেলা করছে। আর একটু দূরেই দাঁড়িয়ে হিয়ার দিকে তাকিয়ে আছে মিহি। জেমি মিহির দিকে তাকিয়ে বলে, একটা কথা বলি তোকে। হ্যাঁ বল। আমি একটু হিয়াকে কোলে নিতে চাই। কোলে নিবি এটা বলার কে আছে? কোলে নিবি নে। আসলে তুই কি মনে করিস তাই আগে তোকে বললাম। মনে করার কি আছে, নেয়। জেমি এগিয়ে গিয়ে হিয়াকে কোলে তুলে নেয়। হিয়াকে কোলে নিয়ে জেমি হিয়ার মুখে একের পর এক চুমু খেতে থাকে। আর হিয়া একদম কাদা মাটির মতো জেমির কোলে লেপ্টে থাকে। মিহিয়া জয়েন করেছে। অফিসে একদম নতুন সে। সবকিছু অচেনা অজানা। চারপাশে লোকজনের অভাব নেই। কিন্তু এত লোকের ভিড়ে একটা মুখও চেনা লাগছে না মিহির। তবে সে একটুকুও নার্ভাস নয়। কিভাবে নিজেকে সামলে নিতে হয় খুব ভালো করেই জানে মিহি। অল্পতে ভেঙে পড়ার মতো মেয়েও না সে। বা অল্প আঘাতে তার মনও খারাপ হয় না এখন। মন খারাপ হতে বিশেষ কারণের প্রয়োজন হয়। তবে তার মুখে হাসি আসার জন্য অল্প কারণেই যথেষ্ট। হিয়া কাছে আসলেই যেন মিহির দুনিয়ায় জুড়ে আলোয় আলোয় খেলা শুরু করে। এক রাজ্যের হাসি মুখে এসে জড়ো হয়। মিহি হিয়াকে বুকে জড়িয়ে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়। ম্যানেজার মিহিকে সব সেলারের সাথে পরিচয় করিয়ে দেয়। সবটা বেশ বড়, 11 তলা বিশিষ্ট সব। মিহি 6 ফ্লোরে কাজ করবে। এক ফ্লোরে অনেক সেলার কাজ করে। ছেলে মেয়ে কম্বাইন। সবাই খুব ভালো। মিহির সাথে সবাই নর্মাল বিহেভ করেছে। সবার সাথে বন্ধুত্ব করতে বেশি সময় লাগেনি মিহির। সবে প্রচুর কাজ।
দাঁড়িয়ে থাকার 2 মিনিটও সময় নেই। তবে মিহির চোখ একটা জায়গায় বারবার আটকে যাচ্ছে। একটা খুব স্মার্ট ছেলে শপের এক পাশে দাঁড়িয়ে তার দিকে কেমন ডেবাডাব করে তাকিয়ে আছে। শপে আসার পর থেকেই দেখছে ছেলেটা তাকে ফলো করছে। প্রথমে মিহির মনে হয়েছিল হয়তো সে ভুল ভাবছে, কিন্তু না, সে ঠিক ভাবছে। ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। তবে এতে মিহি একটুকুও নার্ভাস হয়নি, বরং রিল্যাক্সে কাজ করে যাচ্ছে। ছেলেটা বেশ কিছুক্ষণ যাবৎ মিহিকে ফলো করলো। তারপর মিহির সাথে আলাপ করতে তার দিকে এগিয়ে গেল। ছেলেটাকে এগিয়ে আসতে দেখে মিহি স্থির হয়ে দাঁড়ালো। তার মনটা হঠাৎ করে টিপটিপ করতে শুরু করলো। কি অদ্ভুত, মনটা হঠাৎ এমন করছে কেন? মিহি নিজের মনকে শান্ত করার জন্য জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল। এতে খুব সহজেই মন শান্ত হয়ে গেল। মন খারাপ বা হঠাৎ করে অস্থির হয়ে গেলে মনকে শান্ত করার উপায় হলো জোরে জোরে নিঃশ্বাস নেওয়া বা কিছুক্ষণ হাঁটা। হাঁটলেও মন শান্ত হয়। মিহি আবার কাজে মন দিল। সে রিল্যাক্সে কম্পিউটারে কাজ করতে লাগলো। ছেলেটা এগিয়ে এসে মিহির পাশাপাশি দাঁড়িয়ে বলল, এক্সকিউজ মি ম্যাম। ছেলেটার কথা শুনে মিহি জাস্ট একবার মাথা তুলে তাকিয়ে দেখে আবার কম্পিউটারের দিকে নজর দিল। মিহির রিয়েকশন দেখে বোঝা যাচ্ছে এই ছেলেটার প্রতি তার কোনো রকম ইন্টারেস্ট নেই। এই ছেলেটা একজন কাস্টমার হতে পারে এমনটাও সে ভাবছে না। সাধারণত সবে কোনো লোক আসলেই সেলাররা নম্রতা বিনয়ের সাথে এগিয়ে এসে জিজ্ঞেস করে, বলুন স্যার বা ম্যাম আপনার কি লাগবে। কিন্তু এই ছেলেটার ব্যাপারে তেমন কিছুই হলো না মিহির। ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি তো এখানের একজন কাস্টমার হতে পারি, আপনি আমার বিষয়ে তেমন ইন্টারেস্ট নন কেন? আমার তো আপনার হেল্পেরও প্রয়োজন হতে পারে, তাই না? এবার মিহি মাথা তুলে তাকালো। ছেলেটাকে ভালো করে দেখে নিয়ে বলল, প্রথমত আপনি আমাদের কাস্টমার নন, তাই আপনার প্রতি ইন্টারেস্ট দেখিয়ে টাইম নষ্ট করতে চাই না। মিহির কথায় ছেলেটা বেশ অবাক। বলতে গেলে অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। তার চোখে মুখে একরকম কৌতূহল। মিহি সেই চোখে একবার তাকেই বুঝে ফেলেছে কি বলতে চায় সেই চোখ। মিহি শান্ত গলায় বলল, এত অবাক হওয়ার তো কিছু নেই। আপনিও জানেন আপনি এখানে কিছু কিনতে আসেননি। তবুও যদি বলেন আমার হেল্প আপনার প্রয়োজন, তাহলে বলুন আমি আপনাকে কি হেল্প করতে পারি। এবার ছেলেটা মুচকি করে হাসলো। তার খুবই মজা লাগছে মিহির কথায়। একটা মেয়ে এতটা ইন্টারেস্টিং কিভাবে হতে পারে? সে দেখতে যতটা মায়াবতী তার চেয়ে বেশি রহস্যময়ী। সে নিচের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমার শরীরের কোথাও কি লেখা আছে আমি কাস্টমার না? আপনি এতটা সিউর হলেন কেমনে আমি এখানে কিছু কিনতে আসিনি? আপনার শরীরে কিন্তু এটাও লেখা নেই আপনি কাস্টমার। তাছাড়া আপনি এখানে কিছু কিনতে এলে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন না। এবার ছেলেটার চোখ ছোট হলো। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে মিহির কথায় বেশ মজা পাচ্ছে। সে আবার বলল, আমি লেখক। মিহি কথার মাঝেই বলল, তাই? তাহলে আপনি এই শপে কি খুঁজতে এসেছেন? আই মিন, লেখকরা তো বনে পাহাড়ে ঘুরে বেড়ায়, তাদের ছন্দ খুঁজে। আপনি এই পাথরের মাঝে কোন ছন্দ খুঁজে বেড়াচ্ছেন? তাছাড়া আমরা কিন্তু কোনো ছন্দ সেল করি না। এবার লেখক সাহেব বেশ মজা পেলেন। তিনি রীতিমতো হাসলেন। তারপর বললেন, জি না, আমি এখানে কোনো ছন্দ খুঁজতে আসিনি বা কিনতে আসিনি। আর না আমি কোনো রাইটার। আমার নাম লেখক, আরবান চৌধুরী লেখক। এবার মিহি ভ্রু দুটো কুঁচকে উপরে তুলে বললেন, সিরিয়াসলি? ইয়েস। কারো নাম লেখক হতে পারে এটা আগে জানা ছিল না। তা আপনার বাবা মায়ের কি স্বপ্ন ছিল আপনি বড় হয়ে রাইটার হবেন? না, তাদের এমন কোনো ইচ্ছা ছিল বলে আমার জানা নেই। সবে আবার লোকজনের বেশ আনাগোনা শুরু হয়ে গেছে। এদিকে লেখক সাহেবের সাথে কথা বলতে গিয়ে দেখা গেল লেখক সাহেবের পেছনে লম্বার পেমেন্টের সিরিয়াল। বিষয়টা মিহির নজর এড়ায়নি। মিহি কখনো নিজের দায়িত্বের প্রতি অনীহা বা অবহেলা করে না। সে নিষ্ঠার সাথে নিজের কাজ করে এসেছে। আর এখন এই লেখক সাহেবের সাথে কথা বলে মিহিরও বেশ ভালো লাগছে। কিছু কিছু লোক এতটা ইন্টারেস্টিং হয় যে তাদের সাথে কথা বলতে ইন্টারেস্ট আরো তৈরি হয়। তবে বেশিক্ষণ কথা বলা যাবে না, তাহলে আজকেই জব শেষ। মিহি লেখকের উদ্দেশ্যে বলল,
এবার বলুন আমাকে কি প্রয়োজন আপনার? আমার কাজ আছে। আপনার পেছনে লম্বা সিরিয়াল। আপনার কিছু বলার থাকলে বলুন, না হলে এখন আসুন। মিহির কথা শুনে লেখক পেছনে ফিরে তাকিয়ে দেখে সত্যি লম্বা লাইন। লেখন হালকা একটু হেসে বললেন, আপনি অনেক সুন্দর। লেখকের কথায় মিহির চেহারায় কোনরূপ পরিবর্তন আসেনি, বরং সে আগের মতোই রিল্যাক্সে উত্তর দেয়, আমি জানি আমি সুন্দরী। কারো প্রশংসা করলে এমন কিছু দিয়ে প্রশংসা করবেন যেটা সে জানে না। আপনি এখন আসুন। লেখক কিছুটা দূরে গ্লাসের সাথে হেলে দাঁড়িয়ে আছে, চোখ দুটো মিহির উপর। মেয়েটা সত্যি অসাধারণ। কথার পিঠে কথা বলে, কথা বলার ধরনটাও সুন্দর। কথার মাঝেও এক ধরনের মায়া জড়িয়ে থাকে। তাছাড়া কাজল কালো দুটো মায়াবী চোখে পৃথিবীর সমস্ত সুখ যেন এসে জড়ো হয়েছে। যে কোনো মানুষ এই চোখের মায়ায় হারিয়ে যাবে, এখানে ডুবে মরতে ইচ্ছে করবে। প্রথম পলকে লেখকও ঘায়েল করেছে এই হরিণ টানা মায়াবী দুটো চোখ। কোনো মেয়ে এতটা আকর্ষণীয় হতে পারে লেখকের জানা নেই। ভার্সিটি লাইফে অনেক মেয়ের সাথেই লেখকের পরিচয় হয়, কিন্তু কারো প্রতি এত টান অনুভব হয়নি যতটা টান অনুভূত হচ্ছে এই মেয়েটার জন্য। মিহি হাতের কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছে, এখনই ব্রেক টাইম দিবে। তাকে বাসায় যেতে হবে, যদিও বাসাটা বেশি দূরে নয়। তবুও যদি হাতের কাজটা আগে শেষ করে রাখে তাহলে ব্রেক টাইমের সাথে সাথেই সে বাসায় যেতে পারবে। মেয়েটাকে 2 মিনিট স্বয়ং বেশি দিতে পারলে মেয়েটা খুশি হবে। এমনিতেই এত ছোট বাচ্চা মাকে ছাড়া একা একা থাকে। লেখক সাহেব এখনো দাঁড়িয়ে আছে। কোনো একটা জায়গায় কখনো পর্যন্ত এতটা সময় নষ্ট করেনি লেখক সাহেব, আজই প্রথম, তাও আবার একটা মেয়ের জন্য। কেন জানি ইচ্ছে করছে না যেতে। মেয়েটাকে দেখা লোক কিছুতেই সামলাতে পারছে না লেখক। মেয়েটা একদম সাধারণ পোশাকে আছে, না আছে কোনো সাজ, না আছে কোনো প্রকার মেকআপ, তবুও তাকে অসাধারণ লাগছে। এর আগে এত স্নিগ্ধ কাউকে দেখেনি লেখক। এন মেয়ে নয়, হুর, স্বর্গ থেকে আসা কোনো হুর। ব্রেক টাইমে মিহিকে পাস নিয়ে বের হতে দেখে লেখক এগিয়ে গেলেন দরজার দিকে। মিহি লেখকে দেখে দাঁড়ালেন। লেখক বললেন, আপনি এখন ক্যান্টিনে যাবেন? না, ক্যান্টিনে যাব না, আমি এখন বাসায় যাব। আপনার হাতে কি একটু সময় হবে আমার জন্য? কেন বলুন তো? 1 কাপ কফি খাওয়ার ইচ্ছে ছিল আপনার সাথে, সাথে একটু আলাপ করতাম, আপনার সম্পর্কে জানতাম। আপনার নামটাও তো জানলাম না। লেখকের কথায় মিহি একটু বিচলিত হলো না। সে নরম কণ্ঠে বলল, সরি, আমাকে বাসায় যেতে হবে, এখন সময় হবে না। মিহি হাঁটল। লেখকও মিহির পেছনে গেল। মিহি দেখল লিফট এখন 9 তলায়। সে বাটন প্রেস করে লিফটের জন্য অপেক্ষা করছে। মিহির পেছনে লেখকও দাঁড়িয়ে আছে। লেখক আবার বলল, বাসায় একদিন না গেলে কি বেশি প্রবলেম হবে, বা 10 মিনিট লেট করে গেলে? লেখকের দিকে মিহি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার বয়স কত? এবার লেখক নার্ভাস হলো। হুটহাট করে কেউ এভাবে বয়স জিজ্ঞেস করে লেখকের জানা ছিল না। লেখক একটা হাসি দিয়ে নিচের দিকে তাকালো, তারপর বলল, আমার বয়স জেনে কি করবেন? কিছু করব না, তবে আমি যদি ভুল না করি তাহলে আপনার বয়স 30+ হবে। এবার লেখক অবাক হলো। মেয়েটার ধারণা খারাপ না। লেখক আবার মিষ্টি করে হাসল, তারপর বলল, আমার বয়স 33 বছর। আপনাকে কি এখন 20 বছরের ছেলেদের মতো পাগলামি করা মানায়? এবার লেখক স্থির হয়ে গেল। লিফট চলে আসায় মিহি লিফটে উঠে যায়, কিন্তু লেখক উঠল না। লেখক ঠায় দাঁড়িয়ে রইল, মাথাটা একদম নিচু করে। লেখক ভাবল, সত্যি এই বয়সে তাকে কি এমন পাগলামি করা মানায়? যখন প্রেম বা মেয়েদের পেছনে ঘোরার বয়স ছিল তখন সে নিজের কেরিয়ার, নিজেকে নিয়ে বিজি ছিল। আর এখন এই বয়সে এসে একটা মেয়ের প্রেমে পড়ে গেল। বিষয়টা সত্যি অদ্ভুত। লিফটের কাছেই লেখক দাঁড়িয়ে রইল। তার কিছুতেই মন মানছে না। মেয়েটাকে দেখার পর থেকেই তার কেমন জানি লাগছে। অদ্ভুত ভালো লাগাও কাজ করছে। এত চিন্তা ভাবনার পর লেখক নিজেকে বোঝালো, কার জীবনে কখন প্রেম আসে কেউ বলতে পারে না।
হয়তো তার জীবনে প্রেমটা একটু দেরিতেই আসলো। তাতে দোষ কি? কি খারাপ যদি এই বয়সে একটা মেয়ের জন্য একটু পাগলামি করে তাতে? লেখক হাসল। আবার 4 তলায় এসে লিফট থামল। দুজন লোক বেরিয়ে লেখককে দেখে সালাম দিয়ে বললেন, স্যার আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? বাহিরে যাবেন? লেখক উত্তর দিল, না কোথাও যাব না, আপনাদের ম্যামকে এগিয়ে দিতে এসেছিলাম। লেখকের কথায় দুজনেই হা হয়ে গেলেন। একজন লোক বললেন, স্যার আপনি বিয়ে করেছেন কবে? আমরা তো কিছু জানলাম না। এবার লেখক হাসতে হাসতে বলল, বিয়ে এখনো করিনি, তবে মনে হয় এবার করব। আপনাদের ম্যামকে খুঁজে পেয়েছি। লেখক আর একটুকুও দাঁড়ালো না। দুজন লোকেই অবাক হয়ে গেলেন। তবে তারাও আর কিছু বললেন না। মিহির অফিস থেকে বাসার দূরত্ব বেশি না, 5 মিনিটের সময়। মিহি এসে কলিং বেল বাজাতেই কুসুম এসে দরজা খুলে দেয়। কুসুমের কোলে হিয়া। মিহিকে দেখেই হিয়া রাজ্য জয়ের হাসি দিয়ে মিহির দিকে 2টি হাত বাড়িয়ে দেয়। কিন্তু মিহি হিয়াকে কোলে নিল না। মিহি বলল, মাম্মাম বাহির থেকে এসেছে। মাম্মামের আগে ফ্রেশ হতে হবে। মাম্মামের গায়ে জমস আছে। মিহির কথায় হিয়া আবার নিজের হাত গুটিয়ে নেয়। মিহি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে আসে। হিয়া ততক্ষণ ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তার এক মুহূর্তও চলে না মাম্মামকে ছাড়া। মিহি ফ্রেশ হয়ে এসে দেখে হিয়া দাঁড়িয়ে আছে। মিহি হিয়াকে কোলে নিয়ে হিয়ার মুখে কয়েকটা চুমু দেয়। হিয়াও মিহিকে জড়িয়ে ধরে চুমু দেয়। মিহি হিয়াকে নিয়ে খেতে যায়। ব্রেক টাইম মাত্র 1 ঘন্টা। চোখের ফাঁক দিয়ে টাইমটা চলে যায়। এই সবটুকু সময় মেয়ের সাথেই কাটে মিহির। তারপর হিয়াকে ঘুম পাড়িয়ে মিহি আবার অফিসে চলে আসে। লেখকের আজকে কাজে মন বসছে না। কেমন অস্থির অস্থির লাগছে। শরীরটাও ম্যাজমেজ করছে। লেখক ভাবলো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিবে। লেখক যেই অফিস থেকে বের হতে যাবে তখন আমিন সাহেব রুমে ঢুকলেন। আমিন সাহেব বললেন, এতক্ষণ তুই কোথায় ছিলি? লেখক হাসি হাসি মুখে বলল, তোমার বৌমাকে লাইন মারছিলাম। লেখকের কথা শুনে আমিন সাহেব হেসে দিলেন। তিনি বললেন, ফাজিল ছেলে, বাপের সাথেও ফাজলামি করে। আমিন সাহেব লেখকের দিকে এগিয়ে গিয়ে বললেন, তোর মা তোকে ফোন করছে। আর তোর ফোন নাকি বন্ধ? বাবার কথা শুনে লেখক পকেট থেকে ফোন বের করে দেখে ফোনটা সত্যি বন্ধ হয়ে গেছে। লেখক বলল, সরি ফোনটা বন্ধ হয়ে গেছে, হয়তো চার্জ শেষ। খেয়াল করিনি। আম্মু কেন আমাকে খুঁজছে বলতো? তা আমি কিভাবে জানবো? আমাকে কি বলবে? তুই ফোন করে দেখ কি বলে। আমাকে কাজ করতে দিল না। বললো যাও আগে গিয়ে দেখো আমার ছেলে কি করে। বললাম 5 মিনিট পরে যাচ্ছি। বলে 1 মিনিটও যদি দেরি করো তাহলে তোমার দরজার সামনে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখবো। তাই তাড়াতাড়ি আসতে হলো। দেখলি তোর মা আমার উপর কেমন অত্যাচার করে। আমি দেখে কি করব? তোমার বউ তুমি সামলাও। ফাজিল ছেলে, তোমার বউ বলছিস কেন? আমার বউ তোর মা হয়। এবার লেখক হি হি করে হাসলো। তারপর বলল, আচ্ছা আমি এখন বাসায় গেলাম, তুমি এদিকটা সামলে নিও। আর হ্যাঁ, একটু পরে তোমার বৌমা আসবে, তাকে দেখে রেখো। কথাগুলো বলে লেখক হাসতে হাসতে বেরিয়ে গেল। আমিন সাহেবও হাসলেন। তিনি নিজে নিজেই বললেন, ছেলেটা খুব ফাজিল, বাপের সাথেও ফাজলামি করে। লেখক বাসায় গিয়ে দেখে তার মা নাজনীনারা রান্নাঘরে। লেখক রান্নাঘরের দরজার সাথে হেলে দাঁড়িয়ে বলে, এখন কি রান্না করছেন মিসেস রহমান? লেখকের কথা শুনে নাজনীনারা ফিরে তাকিয়ে দেখে লেখক হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। নাজনীনারা হাতের কাজটা রেখে লেখকের কাছে এসে বলে, ফাজিল ছেলে, বাপের নাম ধরে বলছিস, আবার ফোনটা অফ করে রেখেছিস কেন? কে বাবা? আমি তার বাবা। সে আমার ছেলে। আরাফ রহমান বাসায় আসলে জিজ্ঞেস করো। আর ইচ্ছে করে ফোন অফ করিনি, অটোমেটিক অফ হয়ে গেছে। মানে ফোনের খাবার শেষ, ভুলে গেছিলাম খাবার দিতে। ফাজিল ছেলে কি সব বলে? তোর সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে।
তুই গিয়ে বস, আমি আসছি। আচ্ছা তুমি আসো, আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ পরে হবি, আগে আমার সাথে কথা বলবি। মনে হয় দরকারটা ইমার্জেন্সি। হুম। আচ্ছা তাহলে আমি বসলাম, তুমি ঝটপট চলে আসো। লেখক গিয়ে ড্রয়িং রুমে বসে নাজনীনারা দ্রুত হাত চালালেন। ছেলের উপর কোনো বিশ্বাস নেই, হুটহাট করে হাওয়া হয়ে যাবে। নাজনীনারা হাতে কয়েকটা ছবি নিয়ে লেখকের সামনে মুখোমুখি সোফায় বসলেন। লেখক হাসি হাসি মুখে বলল, আমার মা জননী, তুমি কি বলতে চাও বলো। আমি তো তোমার অপেক্ষায় আছি। এই ছবিগুলো দেখ। হাত বাড়িয়ে নাজনীনারা ছবিগুলো লেখকের দিকে এগিয়ে দিলেন। লেখক ছবিগুলো হাতে নিয়ে বলল, কে এই সুন্দরী ললনারা? নাজনীনারা বললেন, অন্ত, সব সময় ফাজলামি করবি না। অনেক মেয়ে দেখার পর আমি এই 3টা মেয়েকে তোর জন্য পছন্দ করেছি। এখন তুই দেখে বল, এই 3জনের মধ্যে তোর কাকে বেশি ভালো লাগে। লেখক 3টা ছবি ভালো করে দেখে বলে, আচ্ছা আম্মু, এখান থেকে একজনকে পছন্দ করতে হবে। কেন বলতো? আসলে আমার তো 3জনকেই পছন্দ হয়েছে, তাই বললাম আর কি। তুমি চাইলে 3জনকে আনতে পারো। এবার কিন্তু মার খাবে অন্ত। যে কোনো একটা কিছু খেতে দিলেই হলো আম্মিজান। আমার যে বড্ড খিদে লেগেছে। এবার নাজনীনারা চোখ বড় বড় করে বললেন, এবার কোনো বাহানা দিয়ে আমি তোকে ছাড়ছি না। এখান থেকে যে কোনো একজনের সাথে তোর বিয়ে আমি দিয়ে ছাড়বো। তোর কি বয়স এখন কমছে? 33+ হয়ে গেল। আমার ছেলে তো বুড়ো হয়ে যাচ্ছে। আর কয়দিন গেলে তার জন্য মেয়ে খুঁজে পাবো না। বুড়ো ছেলেদের মেয়েরা পছন্দ করে না। পাশের বাসার আছিয়া আপাকে দেখ, কি সুন্দর নাতি নাতনি নিয়ে হেসে খেলে যাচ্ছেন। উনার ছেলে তোর থেকে 10 বছরের ছোট। কথাগুলো বলেই নাজনীনারা মন খারাপ করলেন। লেখক বুঝতে পারছে তার মা এখন তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে। লেখক হাত থেকে ছবিগুলো সোফার সামনে রাখা টেবিলের উপর রেখে মায়ের পাশে গিয়ে বসে বলল, আহা, মন খারাপ করছো কেন? আমি কি না করেছি বিয়ে করব না? সত্যি তুই রাজি? বল, তুই এবার বিয়ে করবি? হুম রাজি। তবে আমাকে আর কয়টা দিন সময় দাও। আমি তোমার জন্য হুড়পড়ি নিয়ে আসব। ছেলের কথা শুনে এবার নাজনীনারার মন আরো খারাপ হয়ে গেল। তিনি একটু রেগে বললেন, আর কয়টা দিন? কতদিন শুনি? বুড়ো হয়ে গেলে বিয়ে করবি? তুমি একবার নিজের ছেলের দিকে তাকিয়ে দেখো। তোমার ছেলে এখনো যথেষ্ট স্মার্ট, হ্যান্ডসাম। আগামী 10 বছরেও কিচ্ছু হবে না। মেয়েরা তখনও লাইন ধরবে তোমার ছেলের জন্য। লেখক নাজনীনারাকে জড়িয়ে ধরলেন। কিন্তু নাজনীনারার মন ভীষণভাবে খারাপ হলো। ছেলেটাকে বোঝানো যায় না। কিছুতেই এই ছেলেটা বুঝবে না। তার বয়সী ছেলেরা এখন 2-1টা বাচ্চার বাপ। আর তিনি নিজ ছেলেকে 1000 বার বলেও বিয়েতে রাজি করাতে পারছেন না। নাজনীনারা বললেন, সিরিয়াসলি বলতো, তুই কবে বিয়ে করবি? মায়ের কথা শুনে লেখক মাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, এবছরেই বিয়ে করব। না না, 3 মাসের মধ্যেই তোমার কন্যা বউ নিয়ে আসবো। এবার খুশি তো? নাজনীনারা এবার মহা খুশি। ছেলে নিজের মুখে যখন বলেছে তখন কথার খেলাপ হবে না। তিনি খুশি হয়ে বললেন, আচ্ছা, এবার গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি তোর জন্য গাজরের হালুয়া করেছি। পরদিন লেখক সকাল সকাল অফিসে এসে হাজির। সারা রাত মিহির কথা মনে পড়ছিল। চোখের সামনে মেয়েটার চাঁদের মতো মুখটা ভেসে উঠেছিল। কি অপরূপ সৌন্দর্যের অধিকারী হতে পারে একটা মেয়ে! কত স্নিগ্ধতায় জড়িয়ে থাকতে পারে কারো কণ্ঠে! লেখক কল্পনায় মগ্ন হলেন। ভালো লাগছে একটা মেয়েকে নিয়ে ভাবতে। লেখকের সারাটা রাত কাটলো স্বপ্ন দেখে। মিহি অফিসে ঢুকেই প্রথমে দেখল লেখককে। লেখকও মিহিকে দেখে অবাক হলো। আজকে মিহিকে অসাধারণ লাগছে। নীল রঙের সালোয়ার কামিজ। মেয়েদের নীল রঙে অসাধারণ লাগে। তবে এতটা সুন্দর লাগে লেখক জানত না। লেখক এগিয়ে এলো মিহির দিকে। সে অপলক ভাবে মিহিকে দেখছে। মিহি বলল, কারো দিকে এভাবে অপলক ভাবে তাকানো ঠিক না। মিহির কথায় লেখক থমথম খেয়ে গেল। তবুও চোখ সরালো না। লেখক বলল,
স্বর্গের হুড়পড়ি যদি ভুল করে পৃথিবীতে চলে আসে তাহলে পৃথিবী লোকও তো তাকিয়ে থাকবে। এবার মিহি স্থির হয়ে দাঁড়ালো। তারপর বলল, সুন্দরী মেয়ে দেখলেই বুঝি তাকিয়ে থাকতে হয়? সুন্দরীদের দিকে তাকিয়ে না থাকলে যে পাপ হয়। ওরা চায় তাদের দিকে ছেলেরা বোয়াল মাছের মতো হা করে দাঁড়িয়ে থাকবে, না হলে মেয়েটার অস্বস্তি লাগে। মিহি বলার মতো কিছু পেল না, তবে বুঝতে পারলো ছেলেটা অসম্ভব ধরনের ফাজিল। মিহি টপিক চেঞ্জ করে নরম গলায় বলল, আমাকে দেখা হয়ে থাকলে আপনি এখন আসুন, আমার কাজ আছে, কাস্টমার আসতেছে। আপনার সাথে একটু কথা ছিল, যদি এই বান্দার উপর একটু অনুগ্রহ করতেন খুব উপকার হতো। সরি, আমার সময় হবে না। এবার লেখক গালে হাত দিয়ে গ্লাসে হেলান দিয়ে তাই বলল, আপনি কিন্তু সত্য খুব সুন্দর, কিন্তু আজকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। মিহি কাজ করছে, লেখক দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মিহি বলল, আপনার কি কোনো কাজ নেই? আগে কোনো কাজ ছিল না, এখন থেকে একটা জব পেয়েছি। আই মিন এক সুন্দরী মেয়েকে পাহারা দেওয়া। মিহি লাজুক হেসে মাথা নাড়ালো। লেখক কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, আপনি এতটা মিষ্টি করে কিভাবে হাসেন বলুন তো? কারো হাসিও এত মিষ্টি হয় আগে জানতাম না। মিহি কম্পিউটারে টাইপ করছিল। লেখকের কথা শুনে মিহি বলল, আপনি এত ফাজিল কিভাবে হলেন বলুন তো? আমিও জানতাম না একটা লোক কিভাবে এত ফাজিল হয়। ইস, এতক্ষণ একটা সুন্দরী মেয়ের সামনে দাঁড়িয়ে আছি। আপনি আমার একটু প্রশংসাও তো করতে পারতেন। যেমন ধরুন, আপনি এতটা মিষ্টি হলেন কিভাবে? তাহলে কথাটা কত স্মার্ট হতো। ফাজিল বললেন, এটা কি স্মার্ট ওয়ার্ড হলো? আপনার কোন দিক দিয়ে মনে হলো আপনাকে মিষ্টি বলা যায়? আপনি তো আসল ফাজিল লোক। এবার লেখক সোজা হয়ে দাঁড়ালো। তারপর বলল, আসলে ছোটবেলা থেকে এত মিষ্টি খেয়েছি যে আমার মনে হয় আমার সবকিছু মিষ্টিময়। চাইলে একটু টেস্ট করে দেখতে পারেন। এবার মিহি কঠিন চোখে লেখকের দিকে তাকালো। লেখকের মনে হলো লেখক এবার ছাই হয়ে যাবে। লেখক আমতা আমতা করে বলল, আমি চেটে চুটে টেস্ট করতে বলিনি, অন্যভাবেও টেস্ট করতে পারেন, আপনার যেভাবে মন চায়। মিহি আগের মতোই চেয়ে আছে। লেখক এবার বলল, ওকে টেস্ট করা লাগবে না। আচ্ছা, আমরা কি এক কাপ কফি খেতে খেতে কথা বলতে পারি না? এই ধরুন, আমাকে কি বলা যায় আমি কেমন এসব বললেন? আসলে আপনার মতো কোনো সুন্দরীর মুখ থেকে আমার সম্পর্কে জানলে ভালো লাগতো, এই আর কি। মিহি আবার কাজ করতে করতে বলল, লাভ নাই। লেখক অবাক হয়ে বলল, কিসের লাভ বলুন তো? আমার একটা 3 বছরের মেয়ে আছে। মিহির কথা শুনে লেখক একটু অবাক হলো না, বরং নরম গলায় বলল, আমাদের কফি খাওয়ার সাথে কি বাচ্চাটা কোনোভাবে সম্পর্কিত? মিহি ভ্রু কুঁচকাল। আপনার কি মনে হয়? মনে হচ্ছে আপনি অনেক ইন্টেলিজেন্স। তা আপনি কিভাবে বুঝলেন আমি আপনাকে লাইন মারার চেষ্টা করছি? একটা মেয়ের সবকিছু বোঝার জন্য সিক্স সেন্স আছে। সে একটা ছেলের চোখ দেখলেই বুঝতে পারে ছেলেটা তার কাছে কি চায়। ও আচ্ছা, তবে আপনি একটু বেশি মায়াবতী, সাথে বুদ্ধিমতীও। আপনার প্রশংসা না করে পারলাম না। সুন্দরী মেয়েরা প্রচুর ভাব নেয়। একটা ছেলে তার পিছনে কিসের জন্য ঘুরছে তা জানা সত্ত্বেও এমন ভাব নেয় যে সে বুঝতেই পারছে না ছেলেটা কি চায়। ন্যাকা হয়ে যায়। আপনি সেই সুন্দরী মেয়েদের মতো করেননি। আপনি তাদের দলে নেই, তাহলে তো আপনি অসাধারণ। আপনি আমার মেয়ের ছবি দেখতে চাইবেন না? এবার লেখক অবাক হয়ে মিহির দিকে তাকায়। মিহি নিজের পাশ থেকে ফোনটা বের করে লেখকের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, আমার মেয়ে। লেখক ফোনটা হাতে নিয়ে পিকটার দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। মিহি বলে, এবার কি আপনি আমার মেয়েরও প্রেমে পড়লেন নাকি? লেখক নিঃশব্দে হেসে বললেন, সো কিউট। যে কোনো মানুষই এমন একটা মেয়ের প্রেমে পড়বে। আপনার মেয়ে আপনার মতোই মায়াবতী। মিহি হাসল, কিন্তু কিছু বলল না। সে ফোনটা আবার পাশে রেখে কাজে লেগে গেল। লেখক নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসতে নিয়ে আবার দাঁড়িয়ে গেল। লেখক মিহির কাছে এসে বলল, আপনার মেয়ে তার বাবার মতো হয়েছে।
রাইট। এমনটা কেন মনে হলো বলুন তো? কারণ সে আপনার মতো না। তার মানে আপনার হাজবেন্ডের মতো। ধরে নিতে পারেন। তার মানে আপনার হাজবেন্ডও সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম। মিহি মাথা তুলে গ্লাসের উপর হাতে ভর দিয়ে দাঁড়িয়ে ভর দিয়ে বললেন, আমার হাজবেন্ডকে নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না। হুম। তবে সুন্দরী মেয়েদের হাজবেন্ড সুন্দর হওয়া উচিত না। মিহি অবাক হয়ে বলল, কেন? তাহলে মেয়েরা বেশি অহংকারী হয়ে যায়। আপনি এখন আসুন। আচ্ছা আসছি, তবে আরেকটা কথা বলে যাই। কি কথা বলুন? আপনার বর কি গুন্ডা? মিহি অবাক হয়ে বলল, কেন বলুন তো? না, আপনার মতো কিউট সুন্দরী মেয়ের হাজবেন্ড গুন্ডা হওয়াই উচিত। তার উপর আরো একটা ছোট এঞ্জেল। তাহলে লোকে ভয়ে লাইন মারতে আসতো না। লেখক এবার হো হো করে হাসলো। মিহিও হাসলো। তবে মিষ্টি করে মুচকি হাসল সে। মিহি বলল, আমার বর যদি গুন্ডা হয় তাহলে কি আপনি আর আমায় লাইন মারবেন না? আমি কিন্তু গুন্ডাদের ভয় পাই না। আসলে আমি নিজেও একজন বড় মাপের গুন্ডা। এবার মিহি হাসলো। সে মিষ্টি কণ্ঠে বলল, আমার বর গুন্ডার থেকেও ভয়ঙ্কর। লেখক আবারও হাসলো। লেখক দেখল কাজ রেখে এখানে অনেক সময় নষ্ট করে ফেলেছে। লেখক নিজের কেবিনে বসে আছে। কাজ করছে। লেখকের চায়ের প্রতি একটা নেশা। বলতে গেলে লেখক এই নেশায় আসক্ত। চা ছাড়া চলেই না তার। কাজ করতে করতে কয়টা চা যে শেষ করলো সে নিজেও জানে না। টুংটুং শব্দে লেখকের ফোনটা বাজছে। লেখক ফোনটা হাতে নিয়ে দেখল মা কল করছে। লেখক বলল, মা জননী, মনে পড়লো এই অদমকে। মনে পড়বে না কেন? কি করছিস বল? কাজ করছি। খেয়েছিস? না, এখনো খাইনি। খাবো। তুমি খেয়েছে? না, আমরাও খাইনি। এই তো এখন খাবো। খাওয়ার আগে তোকে কল দিলাম। তুই তো একটা কল দিলি না। আমি ভাবলাম তুমি আরাফ রহমানের সাথে এখন প্রেম করায় ব্যস্ত আছো। তাই তোমাদের প্রেমের ব্যাঘাত ঘটায়নি। চুপ কর। সব সময় ফাজলামি করিস। বিয়ে করালে এখন তুই তো একটা ছেলের বাপ থাকতি। তোর বাচ্চা কাচ্চা কি শিখবে তোর থেকে? আম্মু, তোমার জন্য যদি একটা বাচ্চাওয়ালা বউ নিয়ে আসি তাহলে কেমন হয় বলতো? কষ্ট ছাড়াই অটোমেটিক একটা ফুটফুটে পরীর মতো নাতনি পেলে কেমন হয় বলতো? তোমাকে দাদি দাদি বলে ডাকবে। আমাকে বাবা। ইন্টারেস্টিং না? এই তুই কি চুপ করবি? এবার কিন্তু তোর গালে লাগাবো। কি সব বলছি আবল তাবল? আরে মা জননী, চেতালে কেন? ফাজিল ছেলে, তুই আমাকে মা বলবি না। ফোনটা রাখো। কি সব বলছিস জানিস? ওকে, তাহলে এখন থেকে কালাম্মা ডাকি। কালাম্মা, তুমি এখন খেয়ে নাও। ক্ষুধা মনে হয় বেশি লাগছে। তাই অল্পতে রাগ বাড়ছে। উফ, আমি আর তোকে নিয়ে পারি না। যেমন বাপ তেমন তার ছেলে। নাজনীনারা ফোন কাটলেন। ছেলেটা একদম বেশি ফাজিল। কি সব কথা বলে? বাচ্চাওয়ালা মেয়ে বিয়ে করবে। রেডিমেড নাতনি পাবো। ফাজিল কতকার। সামনে থাকলে থাপ্পড় মেরে মুখ বাঁকিয়ে দিতাম। নাজনীনারা একা একা কথা বলতে বলতে ড্রয়িং রুমে গেলেন। আরাফ রহমান ড্রয়িং রুমে বসেছিলেন। তিনি দেখলেন নাজনীনারা রেগে আছেন। তিনি বললেন, কি ব্যাপার? তুমি এমন রেগে আছো কেন? রেগে থাকো না। তোমার ছেলে কি সব বলে যেন বাচ্চাওয়ালা বউ আনবে। আরাফ রহমান হো হো করে হেসে দিলেন। নাজনীনারা এবার আরো রেগে গেলেন। তিনি বললেন, হাসছো কেন? হাসির মতো কি বলছি আমি? তুমি অন্তর কথা শুনে রাগ হচ্ছ। রাগ হব না। কথাটা শুনতে খারাপ দেখায়। ও কিন্তু কাঠি কথাই বলেছে। বাচ্চা সহ বউ। বিষয়টা কিন্তু খারাপ না। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি বউ পেলে, নাতনিও পেলে। আমিও দাদু হয়ে গেলাম। আরাফ রহমান হাসতে লাগলেন। নাজনীনারা রেগে বললেন, যেমন ছেলে তেমন বাপ। হিয়া কল করেছিল। মিহি বেশ কিছুক্ষণ হিয়ার সাথে কথা বলল। এখন অদ্ভুত রকম ভালো লাগা কাজ করছে। মুখটা হাসি হাসি। যদিও হাসার মতো কোনো কথাই বলেনি।
হঠাৎ কারো কথায় মিহি সামনে তাকালো। লেখক সামনে দাঁড়িয়ে আছে। মিহি লেখকের কথা খেয়াল করেনি, শুধু শব্দটা কানে এসেছিল। লেখক বলল, হাসছেন যে, কিছু হয়েছে? হাসার জন্য কি কোনো কারণ লাগে? লাগে না। না, হাসার জন্য মনটা ফ্রেশ থাকাই তো যথেষ্ট। মন যদি ফ্রেশ থাকে তাহলে কারণ ছাড়াই হাসা যায়। তা আপনি ঘুরে ফিরে আমার কাছেই কেন আসেন বলুন তো? এটার উত্তরটা কি এখনই লাগবে? না পরে দিলেও চলবে? তাহলে পরেই বলি। এখন একটা কথা বলুন তো, আপনার প্রিয় রং কি? কেন? আমার প্রিয় রং দিয়ে কি করবেন? শার্ট বানিয়ে পরবো। ও আচ্ছা, শার্ট বানানোর জন্য কি আমার পছন্দের রংটাই লাগবে? আমার উপর যদি আপনার দয়া হয় তাহলে আপনি আমাকে আপনার প্রিয় কালারে একটা শার্ট গিফট করতে পারেন। মিহি হাসলো। তারপর বলল, আমার বর জানলে আপনার হাত পা ঘুরিয়ে দিবে। তারপর কি আপনি আমার সেবা করবেন? মিহি চোখ বড় বড় করে লেখকের দিকে তাকালো। লেখক আবার বলল, তোমার মতো সুন্দরীর সেবা পাওয়ার জন্য আমি বিছানায় পড়ে থাকতে রাজি। মিহি কথা বাড়ালো না, মাথা ঝাঁকিয়ে হাসলো। ভালোই তো, সুযোগ বুঝে তুমিও বলা হচ্ছে। ফাজিল একটা। লেখক নিজের ডেস্কে যাওয়ার জন্য পা বাড়ালো। কিছুক্ষণ গিয়ে আবার ফিরে আসলো। মিহি লেখকের দিকে তাকালো না। লেখক মিহির দিকে ঝুঁকে গিয়ে বলল, আচ্ছা, বাচ্চা আছে ভালো কথা। হাজবেন্ড থাকাটা কি খুব জরুরি ছিল? মানে বাচ্চা তো আমারও পছন্দ। এবার মিহি অদ্ভুত চোখে লেখকের দিকে তাকালো। লেখক এই চাহনিতেই ভস্ম হয়ে গেল। লেখক চুপ। মিহিও চুপচাপ কাজ করছে। লেখক বলল, আমার কথা কি কিছু ভাবা যায় না? মিহি মাথা না তুলেই বলল, আমার হাজবেন্ডকে যদি বলি তাহলে আপনার একটা হাড়ও আস্ত থাকবে না। আপনার আমার প্রতি একটুকুও মায়া হবে না। এবার মিহি চোখ তুলে তাকিয়ে বলল, আপনি এখন আসুন। কাস্টমার পেছনে সিরিয়াল করেছে। লেখক পেছনে তাকিয়ে দেখে বলল, ঠিক আছে, কাজ করুন। তবে সময় পেলে আমাকে নিয়ে চিন্তা করবেন। লেখক ঘড়ি দেখল। এখন মিহির ব্রেক টাইম। তার মানে সে এখন লাঞ্চ করবে। লেখক ভাবল মিহির জন্য অপেক্ষা করা যাক। একসাথে লাঞ্চ করবে। লেখক এক পাশে অপেক্ষা করতে লাগলো। 20 মিনিট পর মিহি বের হলো। বাসায় যাবে। মিহিকে দেখে লেখক এগিয়ে এসে বলল, চলুন আজ একসাথে লাঞ্চ করি। সরি, আমাকে বাসায় যেতে হবে। আমার মেয়ে এই সময়টা আমার অপেক্ষায় থাকে। আমি না যাওয়া পর্যন্ত সে খাবেও না, ঘুমাবেও না। লেখকের একবারের জন্য হেয়ার কথাটা মাথা আসেনি। লেখক একটা হাসি দিয়ে বলে, সরি, ইটস ওকে। আপনার মেয়ের নাম হিয়া, রাইট? জি। ওকে, আসুন। আপনার সাথে লাঞ্চ করার খুব ইচ্ছে ছিল। যেহেতু অফিসে হবে না, সো একদিন আপনার বাসায় আমাকে ইনভাইট করতে পারেন, যদি আপনার হাজবেন্ড মাইন্ড না করে তাহলে। মিহি হাসলো। অফকোর্স, আমার হাজবেন্ড মাইন্ড করবে না। লেখক নিজের কেবিনে বসে আছে। কিছুতেই ভালো লাগছে না। ভালো না লাগার কারণ মিহিও হতে পারে। লেখক কলমে কামড় দিল। মিহি নিঃসন্দেহে একজন রূপবতী নারী, গুণেও অতুলনীয়। প্রথম দেখায় যে কোনো ছেলেই পাগল হয়ে যাবে। কিন্তু তার একটা বাচ্চা আছে। তার মানে মিহিকে এখন নিজের জীবনে চাওয়া অন্যায়। লেখক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হঠাৎ করে মাথাটাও চিনচিন ব্যথা করছে। মনেও হয়তো ব্যথা লাগলো, কিন্তু সেটা লেখক প্রকাশ করল না। লেখক ফোনটা বের করে তার মাকে কল দিল। মায়ের সাথে কথা বললে লেখকের ভালো লাগে। প্রথম কল বাজতেই নাজনীনারা ফোন রিসিভ করলেন। লেখক বলল, কি করছো মিসেস রহমান? তুই কি কখনো মানুষ হবি না? আমাকে দেখতে কি মানুষের মতো লাগে না? এত হ্যান্ডসাম, স্মার্ট, তাও তুমি বলছো আমি মানুষ না? মিসেস রহমান, আপনার স্বামীকে বলবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনার চোখের পাওয়ার পরীক্ষা করতে। আবার তুই এমন কেন? মা জননী, আমি তো এমনই। হয়েছে, এবার বল তুই কি করছিস? আমি বসে আছি। খেয়েছিস? না, খাইনি। কেন?
ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না মানে? এখনই খা। খেয়ে আমাকে কল দিবি। ওকে। লেখক ফোন রাখলো। বেশ কয়েকদিন কেটে গেল। এখন আর লেখক মিহিকে ডিস্টার্ব করে না। এই কয়দিনে একবারও লেখক মিহির কাছে যায়নি। মিহি অবশ্য নীরবে লেখককে খুঁজেছিল, কিন্তু কোথাও লেখককে পেল না। আজ মিহি নীল রঙের শাড়ি পরেছে, হালকা একটু সাজগুজো করেছে, বেশ সুন্দর লাগছে। অন্য দিনের থেকে একদম আলাদা লাগছে। যে কোনো ছেলের চোখ আটকে যাবে মিহির উপর। মিহি আজ অফিসে এসেও কাজে লাগেনি। মিহি সোজা লেখকের ক্যাবিনে গেল। দরজায় একটু ফাঁক রেখে দেখলো লেখক কাজ করছে। মিহি বলল, আসবো। লেখক চোখ তুলে দেখে সামনে মিহি দাঁড়িয়ে আছে। নীল শাড়িতে অপরূপ লাগছে তাকে। লেখক মিষ্টি হেসে বলল, আসুন। মিহি এগিয়ে গেল। লেখক আবার বলল, পরি কি ভুল করে চলে এসেছে? না, ভুল করে আসেনি। ভাবলাম অনেকদিন আপনার সাথে দেখা হয় না, আজকে দেখা করে যাই। লেখক মিহিকে বসতে বলল। মিহি লেখকের মুখোমুখি বসে। মিহি বলে, আজকে কি আপনার একটু সময় হবে? কিসের জন্য বলুন তো? একটা কফি খেতাম। আপনি চাইলে আমি অল টাইম ফ্রি। আপনার মতো সুন্দরীর সাথে যে কোনো জায়গায় যেতে রাজি। কোথায় যাবেন বলুন? আশেপাশে কোনো কফি শপ নেই? আছে, চলুন। লেখক আর মিহি কফি শপে বসে আছে। কেউ কোনো কথা বলছে না। লেখক অবশ্য কয়েকবার মিহিকে আর চোখে দেখেছে, বলতে গেলে চুরি করে দেখেছে। মিহির চোখের আড়ালে। এমন একজন সুন্দরীকে দেখার জন্য যদি এটুকু অন্যায় করতেই হয়, তাহলে প্রবলেম কি এটুকু অন্যায়? লেখক নীরবতা ভেঙে বলল, এখন যদি আপনার স্বামী এখানে এসে আপনাকে আমার সাথে দেখে, তাহলে কি প্রবলেম হবে না? মিহি হাসল, কিছু বলল না। লেখক বলল, হাসলেন যে? এমনি। আচ্ছা, কোনোভাবে আপনি আমার প্রেমে পড়ে গেলেন না তো? কথাটা বলে লেখক হাসল। মিহি ঠোঁট বাঁকিয়ে বলল, আবার শয়তানি করছেন? আমি সিরিয়াস। আমি বিবাহিত, এটা জানার পরও আপনি আমাকে লাইন মারেন। কোথাও কি লেখা আছে বিবাহিত মেয়েদের লাইন মারা যাবে না? আচ্ছা, আপনি বিয়ে করছেন না কেন? এখনো আপনার মতো সুন্দরী পাইনি তাই। এবার মিহি হাসল। লেখক অবাক হয়ে মিহির হাসি দেখল। মুখ থেকে হাসির সাথে মুক্তা ঝরে পড়ল। লেখকের ইচ্ছে করছিল সেই মুক্তাগুলো কুড়িয়ে নিতে। মিহি বলল, আপনার মতো শয়তানকে কে বিয়ে করবে শুনি? যদি কোনো সুন্দরীর দয়া হয়, চাইলে আপনিও করতে পারেন। আমি মানা করব না। লেখক আর মিহির কথা বেশ জমেছে। দুজনে হেসে হেসে কথা বলছে। জেমি কফি শপে ঢুকেই মিহির দিকে নজর পড়ল। মিহি বেশ হাসছে, কিন্তু মিহির সাথে কে বসে আছে? ছেলেটাকে। ছেলেটা বিপরীত দিকে ফিরে বসে আছে। জেমি তাদের দিকে এগিয়ে গেল। জেমিকে দেখে মিহি এবং লেখক অবাক হয়ে গেল। সাথে জেমিও অবাক। মিহি কিছু বলার আগেই লেখক বলল, জেমি তুই। এবার মিহি আরো অবাক হলো। সে হা করে দুজনের দিকে তাকিয়ে রইল। জেমি বলল, তার আগে বল তুই এখানে কেন? তাছাড়া মিহিকে কেমনে চিনিস? মিহি বলল, আমি ওনার অফিসেই কাজ করি। কিন্তু তহই। জেমি একটা চেয়ার টেনে বসল। তারপর বলল, অন্ত ভাইয়া আমার কাজিন। কিন্তু তুই তো অন্তরাল স্কয়ারে কাজ করিস। এটার মালিক অন্ত ভাইয়া। মিহি বলল, অন্ত? লেখক হেসে বলল, আমাকে বাসায় আত্মীয়রা অন্ত বলেই ডাকে। আর এই কোম্পানিটার শেয়ার কিছুদিন আগে কিনলাম। আর তোর সাথে তো অনেকদিন যাবত দেখা নেই, তাই তুই জানিস না। কিন্তু আমি ভাবছি, মিহির সাথে তোর পরিচয় কিভাবে? মিহি আর আমি স্কুল ফ্রেন্ড। আমরা একসাথে পড়াশোনা করেছি। আমাদের ভার্সিটিও এক। লেখকের চোখ ছোট হলো। জেমি তো ইঞ্জিনিয়ার। আর মিহিও যদি ওর সাথে পড়াশোনা করে থাকে, তাহলে তো ওরও অনেক যোগ্যতা। আর সে তাদের সবে সামান্য একজন সেলার হলো কেন? মিহির মোবাইল বাজছে। এই সময় কে কল দিল? মিহি পার্স থেকে মোবাইলটা বের করে দেখে বাসার নম্বর।
মিহি ফোনটা রিসিভ করে। কুসুম বল, আফামি হিয়া মামুনি কাঁদছে। কুসুমের কথা শুনে মিহির বুক কেঁপে ওঠে। মিহি অস্থির হয়ে বলে, কাঁদছে কেন? মিহির চোখে মুখে হঠাৎ অন্ধকার নিয়ে আসে। লেখক এবং জেমিও চমকে ওঠে। জানি না, তখন থেকে থামানোর চেষ্টা করছি, কিন্তু হিয়া মনি তো কেঁদেই যাচ্ছে। আচ্ছা হিয়াকে মোবাইলটা দে। কুসুম হিয়াকে মোবাইলটা দিল, কিন্তু হিয়া নিল না। তার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। হিয়ার কান্না শুনে এখন মিহির বুক আরো কাঁপতে লাগলো। কুসুম বলল, হিয়া ফোন নেয় না আফামনি, তুই রাখো, আমি আসছি। মিহি পার্স নিয়ে উঠে দাঁড়ালো। সাথে সাথে লেখক এবং জেমিও দাঁড়ালো। লেখক বলল, কি হয়েছে? আমার মেয়ে কাঁদছে, আমাকে বাসায় যেতে হবে। কেন, কি হয়েছে? জানি না, আমি যাব আপনার সাথে। দরকার হবে না, আসি। মিহি ওদের থেকে বিদায় নিয়ে কফি শপ থেকে বের হয়ে যায়। লেখক জেমির দিকে তাকিয়ে বলে, তোর এত সুন্দর একটা বান্ধবী আছে, আমাকে তো আগে কখনো বলিসনি। বললে কি হতো? কি আর হতো, বিয়ে হতে দিতাম না, আমার মায়ের জন্য নিয়ে যেতাম। লেখক হাসল। জেমি বলল, তুই কি মিহির প্রেমে পড়লি নাকি? পড়েছিলাম, বাট লাভ হলো না। ওর তো বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চাও আছে। জেমি বলল, বাচ্চা আছে ঠিক, তবে বিয়ে হয়নি। এবার লেখক অবাক হয়ে গেল। বিয়ে হয়নি মানে? আর বিয়ে না হলে বাচ্চা এলো কোথায় থেকে? কাউকে জন্ম দিলেই মা হওয়া যায়, নয়তো মা হওয়া যায় না। লেখকের চোখ গোল হলো, তার চোখে হাজার রকমের প্রশ্ন। জেমি বলল, বাচ্চাটা ওর না, আর ওকে যেমন দেখছিস ও কিন্তু এমন না। তাহলে বাচ্চাটা কার? আমাকে সবটা ক্লিয়ার করে বল। শোন বলছি, মিহির সব আছে, মা, বাবা, ভাই। ও স্ট্যান্ডার্ড ফ্যামিলি মেয়ে। মিহির বাবা একজন ব্যাংকার ছিল। আমি, মিহি আর তোনায়া খুব ভালো ফ্রেন্ড ছিলাম। আমরা তিনজন এক কালার জামা পরতাম সব সময়। ভার্সিটিতে একসাথে যেতাম আসতাম। আমরা তখন সবেমাত্র পড়াশোনা শেষ করেছিলাম। আর ভার্সিটি লাইফে তোনায়ার রিলেশন ছিল ফাহাদের সাথে। ওরা রুম ডেটও করেছিল, বাট আমরা জানতাম না। কিন্তু আমরা যখন পাশ করে ভার্সিটি থেকে বের হয়েছিলাম, তখন হঠাৎ একদিন তোনায়া আমাদের বলল সে কনসিভ করেছে। তখনও ফাহাদের সাথে তার বিয়ে হয়নি। তখন তোনায়া ফাহাদকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, বাট ফাহাদ বলে এখন তার পক্ষে বিয়ে করা সম্ভব না, সে যেন অ্যাবর্শন করায়। বাট তোনায়া কিছুতেই রাজি না। তোনায়ার ডিডি ডেট এগিয়ে আসছে। ততদিনে তাদের পরিবারও জেনে ফেলে তাদের রিলেশনের কথা, স্পেশালি তোনায়ার ফ্যামিলি। তারাও বাচ্চাটা নষ্ট করতে বলে, কিন্তু তোনাকে কেউ বোঝাতে পারে না। অবশেষে তোনাকে তার পরিবার ত্যাগ করে, বাড়ি থেকে বের করে দেয়। অন্যদিকে ফাহাদও দেশের বাইরে চলে যায়। তোনায়ার পাশে কেউ ছিল না, তোনায়া থাকার কোনো জায়গাও ছিল না। তখন মিহি তোনাকে তার বাসায় নিয়ে যায়। সেখানেও অনেক ঝামেলা। মিহির পরিবারের লোকজনেরও খারাপ লাগতে থাকে, কিন্তু মিহির মুখের দিকে তাকিয়ে কিছু বলতেও পারে না। অবশেষে তোনায়ার ডিডি ডেট আসে। তোনাকে হাসপাতালে অ্যাডমিট করায়। কিন্তু দুঃখের বিষয়, সেদিন তোনায়া বাচ্চাটার জন্ম দিতে গিয়ে মারা যায়। কিন্তু তার শেষ স্মৃতি হিসাবে রেখে গিয়েছিল একটা সুন্দর পরীর মতো মেয়ে। সেই ছোট্ট পরীটাই হিয়া। এখন মিহি মেয়ে। তা না হয় বুঝলাম, কিন্তু মিহি একা থাকে কেন? তার পরিবার। সেদিন তোনায়ার বাচ্চাটা কোলে নিয়েছিল মিহি। তোনায়ার মৃত্যুতে মিহি আঘাত পেয়েছিল। মিহির বাবা বলেছিল বাচ্চাটাকে অনাথ আশ্রমে রেখে আসতে, বাট মিহি দেয়নি। সে নিজেই বাচ্চাটাকে বড় করতে লাগলো। তখন হলো আরো বিপত্তি। তাদের বাসার আশেপাশে লোকজন এই বাচ্চা নিয়ে সমালোচনা করতে শুরু করে। এসব কথা মিহির পরিবারের কানেও আসতে লাগলো। অন্যদিকে মিহির বিয়েও ঠিক করা ছিল, অন্য কারো সাথে না, মিহি বয়ফ্রেন্ড আবিরের সাথে। এবার লেখক একটা ধাক্কা খেল। সে একটু নড়েচড়ে বসল। লেখক হালকা গলায় বলল, বয়ফ্রেন্ড? হুম, বয়ফ্রেন্ড।
আবির আর মিহির রিলেশন ছিল ভার্সিটিতে যাওয়ার প্রথম থেকে। 4 বছর রিলেশন করার পর পারিবারিকভাবেই তাদের বিয়েটা ঠিক হয়। দুই পরিবার মেনে নিয়েছিল। আবিরেরও ততদিনে জব হয়ে যায়। আর মিহিরও ইচ্ছে ছিল সেও জব করবে, দেন বিয়ে করবে। কিন্তু তার আগেই তাদের দুজনের মাঝে চলে এলো হিয়া। আবির মিহিকে বলেছিল বাচ্চাটা আশ্রমে দিয়ে দিতে, আর বাচ্চার সমস্ত খরচ আবির বহন করবে। কিন্তু মিহিকে কে বুঝাবে? সে এত সুন্দর একটা বাচ্চাকে অনাথ আশ্রমে দিবে না। মিহি তখন বাচ্চাটাকে নিজের বলে পরিচয় দিতে শুরু করে। এ নিয়ে মিহির আর আবিরের মধ্যে তুমুল ঝগড়া। আবির তখন বলে বাচ্চা সহ মিহিকে তার ফ্যামিলি মেনে নিবে না। মিহিও আবিরকে না করে দেয়। তখন সমাজের লোকজন তাকে নিয়ে আরো সমালোচনা করতে শুরু করে। তখন আবিরের পরিবারও বিষয়টা জেনে যায়। আবিরের ফ্যামিলি কিছুতেই বাচ্চা সহ মিহিকে মেনে নিল না। আর এদিকে মিহিও বাচ্চাটাকে ছাড়বে না। তখন বাধ্য হয়ে আবির বিয়েটা ক্যান্সেল করে। কারণ আবিরের কাছে তার ফ্যামিলির গুরুত্ব অনেক বেশি। তখন মিহির পরিবারের সবাই ক্ষেপে যায়। তারাও মিহির প্রতি অসন্তুষ্ট প্রকাশ করে। দেন মিহির বাবা মিহিকে বলে হয়তো বাচ্চাটাকে ছাড়তে হবে, নয়তো তার ফ্যামিলিকে ছাড়তে হবে। কারণ মিহির বড় ভাই ছিল, ছোট একটা বোনও ছিল। তাদেরও ভবিষ্যৎ আছে। বিয়ে না হওয়া সত্ত্বেও একটা মেয়ের বাচ্চা আছে, এটা শোনার পর কোনো ফ্যামিলি তাদের সাথে আত্মীয়তা করতে আসতো না। কিন্তু মিহি তখন বাচ্চাটার নেশায় এতই বিভোর ছিল যে সে নিজের ফ্যামিলিকেও ছাড়তে রাজি, কিন্তু বাচ্চাটাকে না। তাই সে বাচ্চাটাকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। জেমি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। লেখক স্তব্ধ হয়ে গেল। তবে লাস্ট পর্যায়ে এসে লেখকের মুখে হাসি ফুটল। সে যেন আশার আলো দেখতে পেল। মনে হচ্ছে আল্লাহ নিজে থেকে একটা সুযোগ দিয়েছে তাকে মিহিকে আপন করে নেওয়ার। লেখক বলল, মেয়েটা জীবনে অনেক কষ্ট করেছে। প্রিয়জনকে হারানোর মতো কষ্টও সে পেয়েছে। আর না, কি করবি তুই? মিহির বাসা চিনিস তুই? ঘুম কেন? আমাকে নিয়ে যা মিহির বাসায়, দরকার আছে এখন। ঘুম। আচ্ছা চল। জেমি লেখককে নিয়ে মিহির বাসায় রওনা দেয়। মিহি এসে হিয়াকে কাঁদতে দেখেছিল। হিয়ার কান্না মিহির গহীন থেকে গহীনে আঘাত এনেছিল। মিহি দৌড়ে এসে হিয়াকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। মিহিকে কাছে পেয়ে হিয়াও শান্ত হয়ে যায়। হিয়া আর মিহি খেলনা নিয়ে খেলা করছে। এমন সময় কলিং বেল বাজতে থাকে। মিহি বেশ অবাক হয়, কারণ এই সময় বাসায় কেউ আসার কথা নয়। মিহি কুসুমকে বলে, দেখতো কে এসেছে। কুসুম গিয়ে দরজা খুলে দেখে জেমি দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলে। কুসুম জোরে বলে, আফামনি, জেমি আফা আইছে। সাথে জানি আরেকজনকে আইছে। মিহি অবাক হয়ে বলে, আরেকজনকে? আমি তো চিনি না। আচ্ছা আসতে বল। মিহি খেলা রেখে উঠে দাঁড়ায়। লেখক আর জেমি দুজনে রুমে প্রবেশ করে। লেখককে দেখে মিহি এবার অবাক। মিহি বলে, আপনি আমার বাসায়? বলেছিলাম না একদিন আসবো চা খেতে, দাওয়াত ছাড়াই চলে এলাম। লেখক খেয়াল করলো হিয়ার খেলা করছে। লেখক কোনো কথা না বলে হিয়ার পাশে গিয়ে বসে নিজের পকেট থেকে চকলেট বের করে হিয়ার সামনে ধরে। হিয়া একবার চকলেটের দিকে, একবার লেখকের দিকে তাকিয়ে আবার মিহির দিকে তাকায়। মিহি চোখ দিয়ে ইশারা করলে হিয়া চকলেট গুলো নেয়। লেখক বলে, তোমার নাম কি? হিয়া আধো আধো কণ্ঠে বলে, আমার নাম হিয়া। তোমার নাম কি? হিয়ার কথা শুনে লেখক হেসে দেয়। লেখক হিয়াকে কোলে তুলে নিয়ে বলে, সুন্দর নাম। আমি তোমাকে মাম্মাম বলে ডাকবো, কেমন? লেখকের কথায় হিয়া কিল কিল করে হেসে বলে, আমার মাম্মাম আছে। আমি ছুটু। আমি জানি তো। তুমি আমার ছুটু মাম্মান কেমন? লেখক হিয়ার গালে চুমু খায়। আচ্ছা, আমি তোমাকে কি বলে ডাকবো? হিয়ার কথা শুনে লেখক একটা হাসি দিয়ে মিহির দিকে তাকায়। মিহি তার দিকেই চেয়েছিল। তারপর লেখক যা বলল তার জন্য মিহি মোটেও প্রস্তুত ছিল না। লেখক বলল, তুমি আমাকে পাপা ডাকবা? আমি তোমার পাপা। লেখকের কথায় মিহি হা হয়ে যায়। জেমি মিষ্টি করে হাসে।
জেমির হাসি শুনে মিহি জেমির দিকে তাকালে জেমি চোখ বন্ধ করে মিহিকে আশ্বাস দেয়। মিহি চলচল চোখে লেখকের দিকে তাকালে লেখক বলে, এই যে ম্যাডাম, আমি একজন ভালো বাবা হতে পারবো, ঠিক আছে? আর আপনার মেয়েও আমার মতো ভালো রেডিমেড বাবা পাবে। আমি কিন্তু এতটা খারাপ বাবা না। চোখে পানি না। মিহি এবার মিষ্টি করে হেসে মাথা নিচু করে ফেলে। লেখক হিয়াকে কোলে নিয়ে তার মাকে কল করে। নাজনীনারা ফোন রিসিভ করলে লেখক বলে, এই যে আমার মা জননী, তাড়াতাড়ি বরণ ঢালা সাজাও, আপনার বউ এবং নাতনি নিয়ে আসতেছি। কথাটা বলে লেখক হাসল, সাথে মিহি এবং জেমিও। সমাপ্ত।